তবে তো তুমি আমাদের চেনা ঘর গো। এই উক্তি স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের, যখন তিনি জানতে পারলেন যে তার সামনে বসা ছেলেটি দক্ষিণেশ্বর কালী মন্দিরের সন্নিকটেই অবস্থিত সুবিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী বংশের সন্তান, নাম যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। উনি শুধু এইটুকুই বলছেন না, তার সাথে বলছেন তাকে যে তোমাদের বাড়িতে আমি তখন কত যেতুম, ভাগবত পুরাণ প্রভৃতি শুনতাম। তোমাদের বাড়ির কর্তাদের ভিতর কেউ কেউ আমাকে বড় যত্ন করতেন। ঠাকুর যে গৃহে এতবার এসেছেন, আমরা এখন সেইখানেই রয়েছি এবং আমাদের সাথে যোগীন মহারাজের বা স্বামী যোগানন্দজি মহারাজের পূর্বাশ্রমের সদস্য শ্রী শিবশঙ্কর রায়চৌধুরীও রয়েছেন। আমরা ওনার সাথে একটু আলাপ করেও নেব এবং যোগীন মহারাজ, ঠাকুর, মা, স্বামীজি এনাদের সম্পর্কে একটু কিছু শুনেও নেব। আপনার সাথে মহারাজের সম্পর্কটা যদি একটু বলেন। আমরা হচ্ছে মহারাজের ভাইপোর বংশধর। মহারাজ আমাদের ঠাকুরদার দুই ভাই ছিলেন। আমার যোগানন্দ মহারাজজি ছিলেন বড় ভাই এবং আমার ঠাকুরদা ছিলেন ছোট ভাই। তিনি আমার ঠাকুরদার বড় ভাই। সুতরাং আমরা হচ্ছে থার্ড জেনারেশন, আমরা ওনার ভাইপোর বংশধর। এই পর্যন্তই আমাদের সঙ্গে ওনার রিলেশন। আমরা থার্ড জেনারেশন, তার পরের জেনারেশনটা ফোর্থ জেনারেশন হবে। আমরা সম্ভবত যে জায়গাটিতে এখন বসে রয়েছি এইটি মহারাজের জন্মস্থান, হয়তো তখন আতুর ঘর বলা হতো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যে জায়গাটি বসে আছি ওটা মহারাজের হচ্ছে আতুর ঘর, এখানেই উনি জন্মেছিলেন। এবং আগের যে বাড়িটি ছিল সেটা হচ্ছে পুরনো, একটু সংস্কার করা হয়েছে, 300 বছরের বাড়ি। পুরনো বাড়ির পোর্শনটা ওই দিকটায় আছে, ওখানটা গেলে পরে দেখতে পাবেন। আর পুরনো বাড়ির দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ সারদা মঠ প্রযোজিত যে একটা বই আছে, সেখানে পুরনো বাড়ির ছবিটা আছে। আরও একটি জিনিস আছে, চরণচিহ্ন ধরে নির্মল কুমার রায় যিনি লিখেছিলেন, তিনি যখন পুরনো বাড়িটা ছিল তখন তিনি এসেছিলেন এবং তিনি সেই বাড়িটা সম্বন্ধে ডিটেলস লিখেছিলেন। কারণ বাড়িটা ছিল পুরনো, কৌড়ি কাঠের ছিল, যার ফলে আর তখন তো আঁতুর ঘরটা তো অত ওইভাবে ছিল না, যার জন্য ওটাকে একটু সংস্কার করতে হচ্ছে। তারপরে এইভাবে সংস্কার করার পরে তবে ওই জায়গাটার ওপরই সংস্কারটা হয়েছিল। ওই ভিটে বাড়িটা একটু বড় ছিল, ওটাকে আরও ছোট করে দেওয়া হয়েছে। সুতরাং এইটাই মহারাজের আঁতুরঘর বা জন্মস্থান, এখানে এই মন্দিরটি হয়েছে। সারদা মঠের যে বইটির কথা বলছেন সম্ভবত শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর, এই বইটিতে আপনারা মহারাজের বাড়ির পুরনো যে ছবি সেইটি দেখতে পাবেন। আরেকটি কথা জানতে খুব ইচ্ছা করছে যে আপনিও তো ছোটবেলা থেকেই নিশ্চয়ই ঠাকুর যেরকম বলছেন যে আপনাদের গৃহে ভাগবত পুরাণ এইগুলোর প্রচুর চর্চা হতো, আপনিও হয়তো ছোটবেলা থেকে অতটা এখন না হলেও সেই পরিবেশেই বড় হয়েছেন এবং মা, ঠাকুমা বা বাবা, ঠাকুরদা ওনাদের থেকে নিশ্চয়ই ঠাকুর, মা, স্বামীজি সম্পর্কে বা বিশেষ করে যোগানন্দজি মহারাজ সম্পর্কে কিছু কিছু শুনেছেন বা জেনেছেন, যেগুলো আমরা হয়তো অনেক বইতে পাইনি। যদি সেই সম্পর্কে আমাদের কিছু একটু বলেন। আমরা মা বা ঠাকুমার থেকে যেটা জেনেছি যে মহারাজ ছোটোবেলা থেকেই একটু ভাবুক প্রকৃতির ছিল। তিনি সেগুলো আপনি কথামৃতে বা জীবনীতে আপনি পাবেন। উনি সবসময় একটা অন্য জগতের দিকে তাকিয়ে থাকতেন। উনি এখানে সবথেকে বড় স্কুল ছিল সাগর দত্ত হাই স্কুল, ওখানেই উনি পড়াশোনা করতে যেতেন। কিন্তু ওখানকার মাস্টারমশাই তার বাবাকে আমার ঠাকুরদার বাবাকে ডেকে বলতেন যে দেখো তোমার ছেলে তো ঠিকমতো পড়াশোনা করছে না, একটু অমনোযোগী, কিন্তু তার রেজাল্ট ভালো হতো। তবে বাবা একটু চিন্তা পড়ে সে ছেলেকে বলতো, তখন একটু ঠিক হতো। আবার তিনি যেন একটা অন্য জগতে বিরাজ করছেন। ছোটোবেলা থেকে ঠাকুমার থেকে যেটা শুনেছি যে তার একটা কোনো আকর্ষণ ছিল অন্য কোনো জায়গায়। তো এইভাবে। আর দ্বিতীয় কথা, আমাদের গৃহদেবতা ছিল হচ্ছে কৃষ্ণ রায় এবং সে নিত্য পুজো হতো আমাদের। এবার যত তিনি বড় হতে লাগলেন ওই সব দিকেই তার মনটা বেশি আকৃষ্ট হতে শুরু করলো, কৃষ্ণের বা এর প্রতি, পুজোর প্রতি। আর উনি ছিলেন খুব ধ্যান করতেন এবং ছোটোবেলা থেকেই তিনি ওই ঠাকুর ঘরে
বসে চুপচাপ ধ্যান করতেন। হয়তো এমন নিস্তব্ধ ধ্যান করছেন, ছেলে বাড়ির লোকেরা বড়রা ওকে খুঁজে পাচ্ছে না, তারপরে তাকে দেখে ওইখানে বসে আছে। এইভাবেই উনি ছোট থেকে বড় হতে শুরু করলেন। আর ঠাকুরের আসার ব্যাপারে, তিনি যখন বালক অবস্থা তখন ঠাকুর আসতেন। ঠাকুর এখানে অনেকবার এসছেন, কথামৃতায় আপনি অনেকবার পাবেন। এবং এসে হয়তো মধ্যাহ্নে তখন সকলের খাওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ঠাকুর এসে বললেন আমার খিদে পেয়েছে। গৃহস্থ এরা বাড়ির বড়রা তখন আবার রান্না করলেন, বলে তাকে, ঠাকুরকে এটা খুব শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। তারা ঠাকুরের সম্পর্কে যেন আমাদের পারিবারিক একটা ছিলেন। উনি যখন খুশি আসতেন, তার কোনোরকমভাবে তার সেবার অযত্ন হতো না। কিন্তু ঠাকুর আবার মাঝে মাঝে বলতেন যে কী তোমরা এখানে এলুম, তোমাদের আবার অসুবিধে হলো না তো? ঠাকুর যেরকম তদানীন্তন সময় যেটা, তখন তার যুবক অবস্থা, তখন তারা বলতেন যে না না, আপনি আসুন, যখন আপনার ভালো লাগবে তখনই আপনি আসুন। আবার কখনো দেখা যেত তিনি খাওয়া দাওয়া না করেই চলে গেলেন, তখন তার ভাবের অবস্থা ছিল। এইভাবে তিনি অনেকবার এগুলো আমরা শুনেছি। তখন যে বাড়িটি ছিল সেটা আরও একটু বড় ছিল, এবং সেখানে আমাদের ঠাকুর দালান ছিল, ছিল, কিন্তু শরিকিয়েতে অনেক কিছু ভাগ হয়ে যেতে আস্তে আস্তে এই জায়গাটা ঠাকুরের, মহারাজের এই বাড়ি জন্মস্থানটা রয়েছে, আর ঠাকুর যেখানে আসতেন এইটা পুরোপুরি ওইভাবেই খানিকটা আছে এবং সেইভাবেই থাকা গেছে। তার পদচিহ্ন অনেকবার এখানে পড়েছে। সত্যি শুনতে শুনতে মনে হচ্ছিল যে যে জায়গাতে ঠাকুর এতবার এসেছেন, আমরা এখন সেই জায়গাতেই বসে রয়েছি। বারে বারে মনে হচ্ছে যে ঠাকুর এখানে এসে বলছেন, ভাগবত শুনছেন, পুরাণ শুনছেন। শুধু তাই নয়, এই গৃহের সাথে তার যে কি নিবিড় সম্পর্ক, সেই কথাগুলোও আমরা শুনতে পেলাম শ্রী শিবশঙ্কর রায়চৌধুরী মহাশয়ের কাছ থেকে। আচ্ছা, আমরা জানি যেমনি যে ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদদের, ত্যাগী পার্ষদদের জন্মতিথি মঠ এবং মিশনে উদযাপিত হয়, বিশেষ পূজা হয় সেদিন। এবং এইখানে আসতে গিয়েও দেখলাম বাইরে তার প্রস্তুতি পর্ব চলছে। খুব স্বাভাবিক, মহারাজের গৃহে মহারাজের 165তম জন্মতিথি নিশ্চয়ই উদযাপিত হবে। এই সম্পর্কে যদি একটু কিছু বলেন, বা কবে থেকে এখানে এই উৎসব এটি চলছে? উৎসবটি চলছে, মঠের ভবতরণ মহারাজ প্রথম এইখানে এসে, এবং তিনি একটি আদেশ পান ওনার কথা অনুযায়ী যে আমার বংশধররা আছে, আমার বাড়ি আছে, তো ওটা খোঁজ কর। কারণ আমাদের তখন মঠের সঙ্গে যোগাযোগটা অনেক কমে গেছিলো। তখন উনি আসেন, এসে একটি ফটো, এই ফটোটি উনি দিয়ে গেছিলেন, দিয়ে এই ফটোটি একটুখানি ঠিক করা হয়েছে। ঠিক করে আপনি পুরনো দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ বইতে ওই পুরনো ফটোটা পাবেন। এবার সেখান থেকেই উৎসবটা শুরু হয়। তখন আমি তখন হয়তো পৃথিবীতে আসিনি, তার আগে থেকে উৎসবটা আমার বাবা শুরু করেছিলেন, বাবা, মা, দিদি এরা শুরু করেছিলেন। তারপরে উৎসবটা চলতো, লোকেশানন্দ মহারাজ এরা সমস্ত এসে দাঁড়িয়ে থেকে উৎসব করতেন, বর্ণনগর মঠ থেকে, কলকাতা থেকে এসে। তারপরে আস্তে আস্তে বাবার শরীরটা চলে যায়, তখন আমরা ছোট ছোট, এইভাবে উৎসবটা অত বড় করে হতো না। মহারাজরা বললেন তোমরা ছোট করে করো। এইভাবে আস্তে আস্তে পুজো হতো। আর সারদা মঠ থেকে মাতাজিরা মাঝে মাঝে আসতো। সারদা মঠটা খুব সামনেই আছে। ওরা যেহেতু মায়েরই সন্তান যোগানন্দ মহারাজ, সুতরাং এইভাবে হতো। তারপরে এটা বাড়িটাকে সংস্কার করার পর আবার নতুন করে হচ্ছে, উৎসবটা একটু বড় করে হচ্ছে। এই আগামী 18ই মার্চ মহারাজের জন্মতিথি, সেই জন্মতিথিতে আমাদের সকাল থেকেই অনুষ্ঠান শুরু হবে, এবং সকালে হোম যজ্ঞ, বিশেষ পুজো, ঠাকুর, মা, স্বামীজি, মহারাজজির এবং জীবনী থাকবে। এবং সন্ধেবেলা তাদের মহারাজরা এর থেকে আসবেন, বেলুড় মঠ থেকে আসবেন, তাদের জীবনী পাঠ করবেন। এইভাবে আপ টু 9টা পর্যন্ত আমাদের অনুষ্ঠানটা চলবে। এইভাবে অনুষ্ঠান আমরা সারা দিন ধরে এই অনুষ্ঠানটাকে কভার করব। মঠের কোন মহারাজ এবার আসছেন, বা আরও কে কে থাকছেন যদি একটু বলেন? হ্যাঁ, মঠ থেকে এবারে আসছেন দেবরাজানন্দজি মহারাজ আর বিশ্বনাথানন্দজি মহারাজ আর সোমনাথ ভট্টাচার্য। আপনারা অনেকেই দেখেছেন সোমনাথ ভট্টাচার্যকে। সোমনাথ ভট্টাচার্য থাকবেন। আর একটা এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এখানে মায়ের কথা এবং কথামৃত দুটো পাঠ হয়,
কিছুদিনের জন্য একটু বন্ধ ছিল। সোমনাথ ভট্টাচার্য এইগুলো করতেন, আমরা কিছু ভিডিও করেছিল যাতে আপনাদের কাছে দেখা যায়, ঠাকুরের অমৃত কথা শুনতে পারেন। এইভাবেই চলছে। আচ্ছা, তাহলে এই গৃহে কি এই যে উৎসবের সময় তো ভক্তরা আসবেন, কিন্তু অন্য দিনেও কি তারা এখানে আসতে পারেন? যেমনি আমরা শুনলাম যে কথামৃত পাঠ এবং মায়ের কথা হয়, সেটি কি রোজ হয় নাকি কোনো সময়, পার্টিকুলার সময় হয়? না, কথামৃত মায়ের পাঠটা মাসের প্রথম রবিবার আর থার্ড রবিবার হয়। প্রথম রবিবার হচ্ছে ঠাকুরের কথামৃত হয়, আর থার্ড রবিবার মায়ের কথা হয়। আর এখানে আসার ভেতরে আপনারা ভক্তদের আমরা বলছি যে 9:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আর সন্ধে 5টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। এই সময়টা এলে পরে আপনারা আসতে পারেন। আর এই সময়টা আপনারা যদি দেখেন দরজাটা বেজানোও থাকে, আপনারা খুলে দেখে চলে যেতে পারেন, নাহলে বেল বাজালে পরে কেউ না কেউ খুলে দেবে। সেই জন্য অনেক ভক্তই আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আসে। আর আসার ব্যাপারে অনেক ভক্তের প্রশ্ন করা থাকে যে আমরা যাব কিভাবে। আপনারা যদি সারদা মঠে এসে থাকেন কোনো দিন, এইটা হচ্ছে আসার রাস্তা হচ্ছে, আপনি যদি মেট্রো করে আসেন, মেট্রো স্টেশনে নামলেন, নেবে ওখান থেকে একটুখানি বেরিয়ে টোটো পাওয়া যায়। এটা বেসিক্যালি ওয়াকেবল ডিস্টেন্স, কিন্তু যারা হয়তো নতুন আসবেন অত জানতে পারবেন না, আপনারা ওইখান থেকে একটা টোটো নিয়ে, একটা স্টপেজ আছে আমরা সবাই, এই আমরা সবাই টোটো কোথা থেকে ছাড়ে সেইটা একটুখানি হেঁটে এসেই টোটোগুলো পাওয়া যায়। ওখানে বলবেন আমরা সবাই ক্লাবে নামবো, ওই স্টপেজটা এসে নামলে ওইখানেই মহারাজের বাড়ি, ওখানেই উৎসব, মানে উৎসব প্রাঙ্গণ, উৎসব মণ্ডপ, ওখান থেকে আপনারা সবই দেখতে পাবেন, ওখান থেকে কোনো অসুবিধে হবে না। আর যদি উত্তর দিক থেকে আসেন, মানে রথতলা হয়ে অটোতে, আপনার সারদা মঠের একটি অটো আছে, সারদা মঠের যে অটোটি উঠে ওখানে বলবেন যে আমরা সবাই ক্লাবের কাছে নামবো, ওই স্টপেজটায় ওরা নামিয়ে দেবে, ওইখানেই মহারাজের বাড়ি। এইভাবে আপনারা আসতে পারেন। আর ট্রেনে করে এলে দক্ষিণেশ্বর স্টেশনে নেবে, সেম জিনিস, সেইভাবেই আপনি টোটো করে একদম এইখানে চলে আসতে পারেন। আর রিক্সাওয়ালা যদি রিক্সা করে আসতে চান, তাহলে রিক্সাওয়ালাকে বলবেন যে আমরা সবাই ক্লাব নাম। কিন্তু আরেকটা জিনিস আপনাদের একটা কনফিউজ হয়ে যায়, এখানে একটা মঠ আছে যোগোদ্যান মঠ, যেটা হচ্ছে যোগের এই সমস্ত থাকে, ওইটার সঙ্গে অনেক মানে লোক কনফিউজ হয়ে ওই দিকে চলে যায়। আপনারা বলবেন যে আমরা সবাই ক্লাবটা স্টপেজে নামবো, তাহলে পরে ওরা বেশি বলে দেবে আপনাকে। আমার যদ্দূর মনে হয়, যেহেতু এটা দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে খুবই কাছে, তো হেঁটেই আসা যায়। আপনি যেরকম বললেন, আপনারা শুনলেনও। টোটোর যে কথা বলছিলেন আমরা সবাই ক্লাব, সম্ভবত বিন্দুবাসিনী তলার দিকে যে টোটো যায়, সেটিতে যদি আপনারা ওঠেন তাহলে একদম এই স্টপেজটি পাবেন। একদম সামনে। খুব সুন্দর করেই উনি বুঝিয়ে দিলেন। আর সর্বশেষ একটি প্রশ্ন করি, যে ভক্তরা হয়তো আসতে পারছেন না, অনেকে অনেক দূরের জন্য আসতে পারবেন না, অনেকে হয়তো ইচ্ছে আছে কিন্তু এখন হাঁটা চলা হয়তো ওইভাবে করতে পারছেন না, সেই জন্য আসতে পারেন না, তো তারা কি করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন? এটি নিশ্চয়ই কোথাও সরাসরি সম্প্রচার করা হবে কি, সেটার যদি একটু কিছু বলেন, বা ঠাকুর সেবায় তারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে কি করবেন? আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যেসব ভক্তরা আসতে পারবেন না তারা সকাল থেকেই এখানে লাইভ টেলিকাস্ট হবে ইউটিউব চ্যানেলে। প্রাণারাম বলে একটি চ্যানেল আছে, সেখানে আপনারা ইউটিউবে লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন। মানে সকাল 8:30 পুজোর থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত সমস্ত অনুষ্ঠানটাই দেখতে পাবেন। পুজো, ভোগ, তারপরে ধর্মসভায় সমস্তটাই দেখতে পাবেন। সুতরাং সেটা কোনো অসুবিধে হবে না। ওই চ্যানেলটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেওয়া হবে প্রাণারাম চ্যানেল থেকে, কবে থেকে শুরু হবে, কখন এটা ওয়েটিং পিরিয়ড যেরকম থাকে, এটা পুরোই দেখতে পাবেন। আর যারা কোনো রকম পার্টিসিপেট হয়তো করতে পারছেন না, কিন্তু ঠাকুরের উৎসবে কিছু পার্টিসিপেট করতে চান, আমরা মোটামুটি আমাদের একটা দিয়ে দিয়েছি, বা ফোনপে, জিপে, ওখানে নাম্বারও দেওয়া আছে। আমাদের যে অনুষ্ঠান সূচিটা আপলোড করে দেওয়া হবে, এখানেও আপনারা পাবেন, ইউটিউবেতে ওরা পাবেন, ওখানে আপনারা ওখান থেকেও দিতে পারেন। কিন্তু রিকোয়েস্ট যে আপনাদের ডিটেলসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে, তাহলে রিসিপ্টটা পাঠাতে আমাদের সুবিধে হয়, কারণ প্রত্যেকটা অর্থেরই একটা তো হিসেব থাকে, সেই জন্য এটা রিকোয়েস্ট, যেটাই পাঠান আপনি
10 টাকা পাঠালেও যেন সেটা একটা হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার আর এটা যদি থাকে তাহলে আমরা রিসিপ্টটা ওখানে পাঠিয়ে দিতে পারি। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিপে ফোনপের যে লিঙ্ক সেগুলি সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই সমগ্র অনুষ্ঠানটি 18 তারিখে মহারাজের যে 165তম জন্মতিথি উদযাপিত হবে এই গৃহে, সেটি সরাসরি সম্প্রচার করা হবে সকাল থেকেই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, এবং সেখানে ডেসক্রিপশন বক্সে এই অনুষ্ঠান সূচির মহারাজের নাম, যেমন উনি যাদের কথা বললেন ওনাদের নাম দেওয়া থাকবে এবং আরও যা যা অনুষ্ঠান হবে, কোন কোন সময় তা হবে সেগুলি সম্পর্কেও সবটা ওখানে বিশদে দেওয়া থাকবে। এছাড়া অনুষ্ঠান সূচিটিও আপলোড করে দেওয়া হবে। আপনারা 18ই মার্চ মঙ্গলবার অবশ্যই যোগীন মহারাজের এই জন্মভিটেতে তার জন্মোৎসব যে পালন করা হবে তাতে অবশ্যই অংশগ্রহণ করবেন। আচ্ছা, এবার শুধু ভক্তমণ্ডলী নমস্কার, আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি, আসুন মহারাজের বাড়িটা একবার দেখে যান, আর উৎসবে আমরা সকলে মিলে ঠাকুরকে নিয়ে আনন্দ করি, এটাই আপনাদের কাছে অনুরোধ, পারলে আসবেন।